Bengali is our main language. Bengali is our main language. All the Bengalis' mother tongue is Bengali, whether they are Hindus, Muslims, Christians, or Buddhists. Okay, এখন আমি বলি। Um, Culture is how we express ourselves. Cause it is the main element of our culture. It occupies the main element of our culture. Bengali Major parts of our major culture. Bengali is our language. With the Bangladesh people talking Bengali whenever they are Hindu, Muslim, Buddhist, Christian, or ethnic groups. We all There are ethnic groups in our country. There are many ethnic groups in our country. Bolo. There are many ethnic groups in our country Hmm. who have their own language. We are fortunate that we have a mixture of ethnic culture, which that makes the culture of Bangladesh. We will practice our language, our own language, and respect it. Okay, এখন আমি এই যে all the Bengals. All the Bengals mother tongue is Bengali. Bengali. Whenever it is Muslim, Hindu, Buddhist, Christianity, there are many ethnic groups in our country. They have their own language. Fortunately, we have a mixed culture. We have a mixture of ethnic culture. We have a mixture of ethnic culture of Bangladesh. We will practice our own language. আমি তো দেখবো Hello. কেন আমি তো পরে লিখবো আমি তো দেখবো না আগে তো দেখতে Hello. আচ্ছা এখান থেকে যাও। হ্যালো। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের ফাইনাইট গ্রাফ আর ট্রিভিয়াল গ্রাফ তো হয়ে গিয়েছিল। আচ্ছা শুনেন, আপনাদের পরীক্ষা কি 12 তারিখ থেকে শুরু হচ্ছে না 19 তারিখ থেকে? ম্যাম 19 তারিখ থেকে শুরু। আর আমার সাবজেক্টের পরীক্ষা কয় তারিখে? আমার সাবজেক্ট কয় তারিখে? ম্যাম আমার বেশ সম্ভবত আপনারটাই প্রথম 19 তারিখে প্রথমে আপনারটা। সর্বনাশ, এখনো তো অনেক কিছু বাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করে ফেলি। সাবগ্রাফ, আইসোমরফিক গ্রাফ এগুলা হয়ে গেছিল না আপনাদের? হয়ে গিয়েছিল। আচ্ছা নেক্সট, এরপরে আমরা দেখছিলাম হোমোমরফিক গ্রাফও হয়ে গেছিল। একটা গ্রাফের মাঝখানে যদি আমি আদার্স ভার্টেক্স দিই তাহলে ওই গ্রাফটা আমাদের দুটো অংশে ভাগ হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছিল হোমোমরফিক গ্রাফ। যেমন ফার্স্ট ফিগার সি তে দেখেন মাত্র কয়টা আছে ভার্টেক্স? 4টা আছে ভার্টেক্স, 4টা আছে এইচ। এখন সেগুলোকে আমরা আবার মাঝখানে ভার্টেক্স দিয়ে আরো কয়েকটা ভাগে ভাগ করে ফেলতে পারছি। এই যে এরকম ভাগে ভাগ করলাম, পরে কি হলো, নতুন গ্রাফ তৈরি হলো যেটাতে নাম্বার অফ ভার্টেক্স আর নাম্বার অফ এইজ এর পরিমাণ বেড়ে যাচ্ছে। এটাকে হোমিওমরফিক গ্রাফ বলা হয়। নেক্সট আমরা দেখব পাথ এন্ড কানেক্টিভিটি। পাথ হচ্ছে কি কোন একটা মাল্টিগ্রাফের কিছু অল্টারনেটিং সিকোয়েন্স অফ ভার্টিসেস এবং এইজ একটা পাথ তৈরি করে। জিনিসটা বুঝতে অ্যাকচুয়ালি অনেক কঠিন মনে হচ্ছে আপনাদের, আসলে সেরকম কিছুই না, আমি একটু বুঝাচ্ছি দেখেন।
ম্যাম আমাদের মিডের রেজাল্টটা কবে পাবো? মিডের রেজাল্টটা সামনের সপ্তাহে দিব ইনশাল্লাহ। সো দেখেন এখানে আমাদের পাথ যেটা তৈরি হচ্ছে, আচ্ছা আগে ফিগারটা দেখায় আপনাদের। যেমন এখানে নিচের ফিগার 8.8 এর এ ফিগারটা খেয়াল করেন, আমাদের অনেকগুলো পাথ তৈরি হতে পারে। মনে করেন আমি P4 থেকে শুরু করে P6 এ যাচ্ছি, তাহলে এটার পাথটা কি হবে? P4 থেকে শুরু করলাম যাওয়া, P4 থেকে আমি যাচ্ছি P1, P1 এর কাছ থেকে P2, P2 থেকে P3, দেন P4 থেকে গেলাম P1, আলফার ভ্যালু বলছি, P1 থেকে P2, P2 থেকে P5, P5 থেকে P1, আবার P1 থেকে P2, P2 থেকে P3, তারপরে সেখান থেকে গেলাম P6 এ। একটা পার্ট রিপিটেড হলো। এটা একটা ওয়ে হতে পারে একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যাওয়ার। নেক্সট আবার আরেকটা ওয়ে হতে পারে বিটা। আমরা কি করছি, P4 থেকে P1 এ যাচ্ছি, P1 থেকে P5 এ, P5 থেকে P2 তে, তারপর P2 থেকে P6 এর কাছে যাচ্ছি। এখানে একটু ভুল হয়ে গেছে। P5 থেকে P2 তে যেতে পারবে, বাট P6 এ তো ডিরেক্ট যেতে পারবে না, তাকে ভায়া কোনো কিছু হয়ে যেতে হবে। সো এখানে হতে পারে একটা P3 এক্সট্রা আছে, অথবা P5 থেকে সে সরাসরি P6 এ কিন্তু চলে যেতে পারে। দেন থার্ড নাম্বার যেটা গামা, এটার ক্ষেত্রে দেখেন P4 থেকে P1, P1 থেকে P5, P5 থেকে P2, P2 থেকে P3, দেন P6। এটা একটা পাথ। আবার আরেকটা পাথ হতে পারে ডেল্টা, P4 থেকে P1, দেন P5, দেন P3, দেন P6। এটাও কিন্তু আরেকটা পাথ। এই যে আলফার যে সিকোয়েন্স কিংবা বিটা, গামা আর ডেল্টা বলা হয় এটাকে, এই সমস্ত সিকোয়েন্স অ্যাকচুয়ালি কি এক একটা ভার্বের এক একটা গ্রাফের পাথ, যে রাস্তা দিয়ে আমাদের গ্রাফ থেকে কোনো জিনিস একটা ভার্টেক্স থেকে একটা জিনিস আরেকটা ভার্টেক্স এর কাছে যাচ্ছে, তো এগুলোকে বলা হচ্ছে পাথ। আমরা চাইলে আননেসেসারি এজ আছে যেগুলো, সেগুলো রিমুভ করে ফেলতে পারি। আবার খেয়েও নিয়ে আসিস। সো এখান থেকে আমরা একটা থিওরেম দাঁড় করাতে পারি, মানে দেয়ার ইজ এ path from vertex u to vertex v if and only if there exists a simple path from u to v। মানে u vertex থেকে v vertex এ যাওয়ার জন্য আমরা একটা মাল্টি গ্রাফ ইউজ করব, যেটাতে একটা সিম্পল গ্রাফ থাকবে এবং স্মল একটা ভ্যালু u নামের একটা পাথ থাকবে। বুঝতে পেরেছেন? এক মিনিট, আমি একটু আসছি। ওকে, সো নেক্সট এই যে কানেক্টেড এজ গুলো একটা থেকে আরেকটা ভার্টেক্স এ যেতে সাহায্য করছে যে পাথটা, সেটাই হচ্ছে কানেক্টেড পাথ। এটাকে কানেক্টিভিটিও বলা হয়ে থাকে।
সো নেক্সট এরপরে আমরা কিছু টার্ম পড়ব। একটা গ্রাফকে আমরা কানেক্টেড বলতে পারি তখনই যদি তাদের মধ্যে একটা পাথ এক্সিস্ট করে। ফর এক্সাম্পল P4 থেকে P6 পর্যন্ত গ্রাফটা কানেক্টেড, কেন? তাদের মধ্যে অবশ্যই এজ রয়েছে। আবার ফিগার 8.8 এর বি এর যে গ্রাফ সেটা একটু চিন্তা করে দেখেন আপনারা, এখানে কয়টা ভার্টেক্স আছে? 8.8 এর বি, এখানে আমাদের একটা ভার্টেক্স অ্যাটলিস্ট এমন আছে যেটা কারোর সাথে কানেক্টেড না, সেটা হচ্ছে বি। আবার এমন দুইটা ভার্টেক্স আছে যারা পরস্পর কানেক্টেড কিন্তু আরেকটা ভার্টেক্স এর সাথে তাদের কোনো রিলেশন নাই। সো এই গ্রাফটাকে আমরা, এই গ্রাফের পাথগুলো কানেক্টেড আমরা সেটা বলতে পারি না, এগুলো ইন্টারকানেক্টেড না। মনে করেন জি হচ্ছে একটা গ্রাফ, এখন এটা কানেক্টেড হওয়ার কন্ডিশন কি? জি গ্রাফের আন্ডারে যতগুলো ভার্টেক্স আছে তাদেরকে অবশ্যই কানেক্টেড হতে হবে, সবাইকেই সবার সাথে কানেক্টেড হতে হবে এরকম কিছু না, কিন্তু তাদেরকে অ্যাটলিস্ট কারো না কারোর সাথে কানেক্টেড হতে হবে। এই যে ফিগারে যে বি ভার্টটা দেখছেন, গ্রাফটা দেখছেন, এটাকে আইসোলেটেড গ্রাফ বলা হয়। আইসোলেটেড ভার্টেক্স বলা হয় কারণ এর কোনো এজ নাই এবং এ কারোর সাথে কানেক্টেডও না। নেক্সট আসবো ডিসটেন্স এবং ডায়ামিটার। একটা কানেক্টেড গ্রাফ চিন্তা করেন, ওই গ্রাফের মনে করেন শর্টেস্ট যে পাথ, মনে করেন আপনি হচ্ছে পি, উপরের যে এক্সাম্পলটা সেটা যদি দেখি, P4 থেকে P6 এর কাছে যাবেন, এখানে চারটা ওয়ে দেখানো হয়েছে। আপনার কি মনে হয় কোন ওয়েটা দিয়ে যদি আমরা P4 থেকে P6 এর কাছে যাই তাহলে কোন ওয়ে অ্যাপ্লাইটা করা বেশি সুবিধাজনক হবে? আমরা যদি P4 থেকে P1 যাই, P1 থেকে P5, P5 থেকে P6 যাই, তাহলে মনে হয় আমাদের কস্টটা সবচেয়ে কম আসে। সো এখানে আমাদের সবচেয়ে ইজি পাথ যেটা সেটা হচ্ছে P4 থেকে P1, P1 থেকে P5, আবার P5 থেকে সরাসরি P6। এটা, এই পাথগুলো পার হতে আমাদের শর্টেস্ট ডিস্টেন্স অতিক্রম করতে হবে। ডিস্টেন্স হচ্ছে গিয়ে কোনো একটা ভার্টিক্সের যে শর্টেস্ট পাথ অ্যাপ্লাই করে তারা একটা ভার্টিক্স থেকে আরেকটা ভার্টিক্সের কাছে পৌঁছায়, ওই যে শর্ট টার্ম মেমোরিটা থাকে, বা বলতে পারি যে শর্ট যে ভ্যালুটা থাকে, শর্টিং সবচেয়ে ইজি ওয়ে অ্যাপ্লাই করে যাওয়ার পরে যে ভ্যালুটা বাঁচে সেটা আবার আমরা সেভ করতে পারি। সো এটাকেই বলা হয় ডিস্টেন্স। আর ডায়ামিটার হচ্ছে গিয়ে maximum distance between any two points in G, মানে হচ্ছে জি গ্রাফের ক্ষেত্রে এমন দুইটা পয়েন্ট খুঁজে বের করতে হবে যে দুইটা এখানে নাই, এই ঘরে নাই।
আর ডায়ামিটার হচ্ছে গিয়ে কোনো একটা পয়েন্ট বা ভার্টেক্স থেকে শুরু করে আরেকটা ভার্টেক্সের আপনি কাছে যাবেন, তখন হাইয়েস্ট যে ডিস্টেন্সটা আপনাকে এর জন্য পার হতে হবে সেটাকে বলা হয় ওটার ডায়েম। যেমন এখানে ফিগারে দেখেন আপনারা, ফিগারে এ এফ যেটা, আচ্ছা এটা পরবর্তী ফিগারটা দেখেন, এ থেকে এফ, ফিগার 8.9 এর এ থেকে এফ এ যেতে গেলে আমাদের হাইয়েস্ট কতগুলো ডিসটেন্স পার করতে হয় বা কতগুলো এইচ পার করতে হয়। আমি এ থেকে বি যেতে পারি, বি থেকে ডি, ডি থেকে এফ। তাহলে আমার কতগুলো এইচ খরচ হচ্ছে? 1 2 3, তিনটা এইচ পার হয়ে আমাকে ডেস্টিনেশন এফ এর কাছে পৌঁছাতে হচ্ছে। সো আমাদের ডিসটেন্স কত এখানে? তাহলে এ থেকে এফ পর্যন্ত যতগুলো ডিসটেন্স বা এইচ পার করতে হলো সেটা হচ্ছে তার ডিসটেন্স। যে ডিসটেন্সটা যত বেশি হবে, মানে হাইয়েস্ট যত বেশি সংখ্যক ডিসটেন্স সে পার করবে সেটাকে বলা হবে ডায়ামিটার। সো আমাদের এখানে ডিসটেন্স কত? এ থেকে বি 1, বি থেকে সি 2, সি থেকে ডি 3, আর ডি থেকে এফ হচ্ছে 4। আবার যদি আমরা, এটা হচ্ছে ডিসটেন্স, আর যদি ডায়ামিটার বের করি তাহলে ডায়ামিটারটা কি হবে? তাহলে বলেন তো দেখি, এ থেকে এইচ এর মধ্যে আমাদের এই ফিগারের বি নাম্বারে ডিসটেন্স কত আর ডায়ামিটার কত হতে পারে? Using the Montana Knife Company. হ্যালো হ্যালো, জি ম্যাম। জি বলেন তাহলে, ফিগার 8.9 এর বি, এ থেকে এইচ পর্যন্ত যাবে, তাহলে ডিসটেন্স কত হবে আর ডায়ামিটার কত হবে? ম্যাম আপনি একটু বলে দেন। কেন আপনারা পাচ্ছেন না? এ থেকে এফ পর্যন্ত যাবেন, এ থেকে বি তে যাই, বি থেকে ডি তে যাই, ডি থেকে এফ এ গেলাম, তাহলে তো হলো। এটাই ডিসটেন্স। আবার এটাকে আমরা সরাসরি ডায়ামিটার হিসাবে ইউজ করতে পারি। তাহলে ডিসটেন্স হচ্ছে কয়টা ভার্টেক্স পার হলাম? এ থেকে এ বি, বিডি আর ডিএফ, তিনটা ভার্টেক্স। সো আমাদের ডিসটেন্স হচ্ছে 3। তানভীর হাসান ফাহিম কিছু বলবেন? হ্যান্ড রেজ করেছেন, বলেন। না ম্যাম সরি কিছু বলবো না।
সো এবারে কি ডিসটেন্স আর ডায়ামিটারটা বোঝা গেছে? ম্যাম এ থেকে ডি এ যাবে না, আবার একটু বলুন তো ম্যাম। আমরা এ থেকে ই পর্যন্তই যাচ্ছি ধরলাম, তাহলে এ থেকে বি, বি থেকে ডি, এ বি হচ্ছে ওয়ান স্ট্যাটাস, এই আচ্ছা এ হচ্ছে একটা এজ, বিডি আর একটা এজ, ডিএফ আর একটা এজ, আর এফ ই হচ্ছে আর একটা এজ। সো আমরা বলবো ডায়ামিটার হচ্ছে 4। জি জি। ডায়ামিটারটা বেশ ইম্পর্টেন্ট, আপনাদের লাগতে পারে। এছাড়া যদি মনে করেন পরীক্ষায় দেয় একটা গ্রাফ দিয়ে যে পায়ের ভ্যালু দেখাতে হবে, কিছু তো দেখালেন আপনারা, তারপরে কি করবেন? গ্রাফের সাহায্যে কিছু তো দেখালেন। আচ্ছা এটা থাক। সো ডিসটেন্স আর ডায়ামিটার কি বুঝতে পেরেছেন? ডিসটেন্স বুঝতে পারছি, ডায়ামিটারটা একটু ডায়ামিটার ক্লিয়ার হয়নি। সোজা কথা হচ্ছে যখন আমরা গ্রাফের ভার্টেক্স গুলোকে এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে যেতে যে যতটুকু এজ পার হয়ে তাকে যেতে হয় সেটা হচ্ছে তার ডিসটেন্স। মিনিমাম যেটুকু এজ পার হয়ে যেতে হয় সেটা হচ্ছে ডিসটেন্স, আর ম্যাক্সিমাম যতটুকু এজ পার হয়ে যেতে হয় সেটা হচ্ছে তার ডায়ামিটার। ক্লিয়ার? জি। সো নেক্সট আমরা দেখব ট্রাভার্সেবল আর ইউক্লিডিয়ান গ্রাফ। আর ট্রাভার্সেবল গ্রাফ বলতে কি বোঝায়? একটা অনেক আগে একটা দেশ ছিল, ওই দেশের একটা শহর ছিল, ওই শহরের নাম ছিল হচ্ছে কোনিক্সবার্গ। এই শহরে পাশাপাশি দুটো আইল্যান্ড ছিল এবং সাথে ছিল একটা নদী। এই নদীর কারণে দুটো আইল্যান্ড আলাদা আলাদা ছিল, তো এই আইল্যান্ড গুলোকে একসাথে কম্বাইন করার জন্য দুটো ব্রিজ ইউজ করা হয়েছিল, যাতে এক ব্রিজ থেকে আরেক ব্রিজে উঠে একজন দুইটা রাজ্যের দুই সীমা দেখতে পারে। এখন ওদের মাথায় একটা কোয়েশ্চেন আসলো যে কোনো একটা পার্সন কি এই পুরা শহরটার প্রত্যেকটা ব্রিজে একবার করে যে পুরা শহরটা একবারে ঘুরে আসতে পারবে? শর্ত হচ্ছে কোনো ব্রিজ দুইবার সে যেতে পারবে না। সো এই প্রবলেমটা নিয়ে তারা একজন ম্যাথমেটিশিয়ানকে লক করলো যার নাম এল ইউলার। ইউলার 1736 এ প্রুফ করে দেখালো যে এটা করা পসিবল। ম্যাম হ্যাঁ, সো দেন তারা একটা গ্রেট ম্যাথমেটিশিয়ানকে এই প্রবলেমটা নিয়ে বলল, যার নাম ছিল এল ইউলার। উনি প্রুফ করে দেখালেন যে এই ধরনের ওয়ার্ক পসিবল না, অর্থাৎ 7টা ব্রিজের কোনো একটা ব্রিজ যদি তারা রিপিট না করে তাহলে ওরা কখনোই পুরা শহরটা ঘুরে আসতে পারবে না। তো এটা করতে গিয়ে ইউলার দেখলেন যে উনি যে পুরা শহরটা পার করার জন্য উনি একটা গ্রাফের হেল্প নিলেন, একটা গ্রাফ আঁকলেন, একটা মাল্টিগ্রাফ অ্যাকচুয়ালি ইউজ করেছিলেন।
এখন এই মাল্টিগ্রাফটাকে আমরা ট্রাভার্সেবল বলবো তখনই যদি এটাকে কোনো ধরনের ব্রেক ছাড়া আমরা ড্র করতে পারি, কোনো ধরনের এজ আমরা রিপিট না করি। অর্থাৎ যদি কোনো একটা পাথ এক্সিস্ট করে যেখানে সব ভার্টেক্স গুলোই মানে ওই গ্রাফের একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে মানে স্টার্টিং ভার্টেক্স থেকে শেষ করে এন্ডিং ভার্টেক্সে যেতে গিয়ে প্রত্যেকটা ভার্টেক্স একবার করে পার হতে হয় এবং কোনো এজ যদি দুইবার পার না হয় অর্থাৎ রিপিট না হয় তাহলে সেই গ্রাফকে আমরা ট্রাভার্সেবল গ্রাফ বলবো। বোঝা গেছে? বা ট্রাভার্সেবল ট্রেইলও বলতে পারি। বোঝা গেছে? ট্রাভার্সেবল মাল্টিগ্রাফকে মূলত ফাইনাইট এবং তারা কানেক্টেড হয়ে থাকে। এই যে দেখেন আমাদের কোনিক্সবার্গ এটা হলো গিয়ে দুই দিকে দুটো আইল্যান্ড, এই যে এই হচ্ছে দুটো আইল্যান্ড সার্কেলের মতো করে দাগ দেওয়া এ বি, আর সেগুলোকে কানেক্ট করার জন্য ইউজ করা হয়েছে 7টা ব্রিজ। তো এই কোনিক্সবার্গের যে গ্রাফ সেটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পরবর্তী ফিগারে আপনারা দেখতে পাচ্ছেন। ইউলার প্রুফ করে দেখিয়েছিল যে এই মানে কোনিক্সবার্গের যে মাল্টিগ্রাফ মানে তারা যে গ্রাফ চিন্তা করেছে সেই গ্রাফটা কখনোই সবগুলো গ্রাফিক্স কভার করে আসতে পারে, কিন্তু যদি তাদেরকে এজ দুইবার বা এর চেয়ে একের বেশি বার সংখ্যক পার হয়ে দেন আসতে হয়। সো এটা কোনো ট্রাভার্সেবল গ্রাফ না। সো এখান থেকে তারা একটা নতুন গ্রাফের কথা চিন্তা করেছে যেটার নাম হচ্ছে ইউলেরিয়ান গ্রাফ। আর এই ধরনের গ্রাফ যেখানে আমরা এজ রিপিট করব না সে ধরনের গ্রাফকে বলা হয় ইউলেরিয়ান ট্রেইল। সো এখান থেকে আমরা একটা থিওরামে আসতে পারি। থিওরামটা হচ্ছে এটা যে কোনো ফাইনাইট কানেক্টেড গ্রাফকে আমরা ইউলেরিয়ান গ্রাফ বলবো তখনই যদি এবং কেবল যদি প্রত্যেকটা ভার্টেক্সের ইভেন নাম্বার অফ ডিগ্রি থাকে। এটা ইম্পর্টেন্ট, বুঝতে হবে। আবার বলছি, কোন একটা ফাইনাইট কানেক্টেড মাল্টিগ্রাফকে আমরা ইউলেরিয়ান গ্রাফ বলবো তখনই যদি প্রত্যেকটা ভার্টেক্সের ইভেন ডিগ্রি থাকে। বোঝা গেছে? বুঝতে পারলেন? ইভেন্ট ডিগ্রি কি এটা বললেন? ইভেন নাম্বার অফ ডিগ্রি থাকে মানে প্রত্যেকটা ভার্টেক্স যদি ইভেন নাম্বার অর্থাৎ জোড় নাম্বারের এজের সাথে কানেক্টেড থাকে। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই। এই ফিগার 8.11 এর বি নাম্বার গ্রাফটা একটু খেয়াল করেন। এইখানে কয়টা ভার্টেক্স আছে? 1 2 3 4 5 6 ছয়টা ভার্টেক্স আছে। আর এজ কয়টা? 1 2 3 4 5 6 7 8টা হচ্ছে তার এজ আছে। এখন কোন গ্রাফের ইউলেরিয়ান গ্রাফ হওয়ার কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে গ্রাফটাকে ফাইনাইট কানেক্টেড গ্রাফ হতে হবে। তো বি নাম্বারের ফিগারের গ্রাফটা তো ফাইনাইট এবং কানেক্টেড আছেই। তাদের ইউলেরিয়ান হওয়ার কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্সের ইভেন নাম্বার অফ ডিগ্রি থাকতে হবে। এখন দেখা যায় মনে করেন ফার্স্ট ভার্টেক্স প্রথম এই যে এই ভার্টেক্সটার কথা যদি চিন্তা করি আপনারা কি হাইলাইট করলে বুঝতে পারেন? আমি যেখানে কার্সর রেখেছি সেটা কি দেখা যাচ্ছে? জি না ম্যাম, যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে এখন দেখতে পাচ্ছেন? জি জি। তাহলে এই গ্রাফের ডিগ্রি কতটুকু? কয়টা?
এই গ্রাফ ডিগ্রি কয়টা যেটাতে কার্সর ধরে আছি 1 2 3 কারণ এটা 4 কানেক্টেড একটা ইভেন নাম্বার না জোড় সংখ্যা জি ম্যাম 6টা। আচ্ছা তারপরের গ্রাফটা দেখি এই যে এই গ্রাফটা এটার ডিগ্রি হচ্ছে 2 কারণ দুইটা এজের সাথে সে কানেক্টেড তারপরের গ্রাফে ভার্টেক্সের কানেক্টেড 4টার সাথে সো তার ডিগ্রি হচ্ছেও হচ্ছে জোড় সংখ্যক তারপরেরটা কানেক্টেড 2 এর সাথে সেটাও জোড় সংখ্যক আবার মাঝের দুইটাও কানেক্টেড আছে দুইটা ভার্টেক্সের সাথে সো তারাও জোড় সংখ্যক এজের সাথে কানেক্টেড সো বলতে পারি যে এই গ্রাফটা একটা ইউলেরিয়ান গ্রাফ এবার বুঝছেন জি আচ্ছা বাট আগের ফিগারটা দেখেন তার আগেরটা এ নাম্বার ফিগার যেটা এ নাম্বার ফিগারে আমার ভার্টেক্স কয়টা আছে 1 2 3 4 1 2 3 4 5 6টা আর এজ কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9টা সো আমি যদি ফার্স্ট ভার্টেক্স চিন্তা করি দেখা গেছে সে কয়টার সাথে কানেক্টেড 1 2 3 এর সাথে তার মানে এটা তো জোড় সংখ্যক হচ্ছে না তার মানে এটা ইউলেরিয়ান গ্রাফ হবে না বুঝতে পেরেছেন কারণ ইউলেরিয়ান গ্রাফ জি হওয়ার ম্যাম। শর্ত হচ্ছে ভার্টেক্স গুলোর ডিগ্রি অড নাম্বার ইভেন নাম্বার অফ হতে হবে জোড় সংখ্যা হতে হবে। হুম তো আপনাদের যদি পরীক্ষায় গ্রাফ দিয়ে জিজ্ঞেস করি এটা ইউলেরিয়ান আর হ্যামিল্টনিয়ান পারবেন না হ্যামিল্টনিয়ান এখন পড়াবো আমি পারা আমি যাবে এখন পারবো। আচ্ছা সো নেক্সট আমরা আরেকটা নতুন ধরনের গ্রাফ দেখবো যেটার নাম হচ্ছে হ্যামিল্টনিয়ান গ্রাফ এ হ্যামিল্টন নামক একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন ওনার নাম অনুসারে এই গ্রাফের নামকরণ করা হয়েছে এটা ম্যাম বলেন তারপরে হ্যামিল্টনিয়ানের ক্ষেত্রে আমরা দেখব যে আচ্ছা ক্লোজ পাথ কি আপনাদের মনে আছে ক্লোজ পাথ পড়িয়েছিলাম কোন একটা ভার্টেক্সের স্টার্টিং একটা গ্রাফের ভার্টেক্সের স্টার্টিং যেখানে সেটার এন্ডিংও যদি সেখানে হয় তাহলে এটা একটা ক্লোজ পাথ তৈরি করে যেমন আগের ফিগারটা একটু যাই মনে করেন ফিগার 8 9 এর এ নাম্বারটা আমি এ থেকে ডি পর্যন্ত একটা গ্রাফ চিন্তা করছি এ থেকে সরি এ থেকে ডি না এ থেকে এতেই আবার ব্যাক করে আসবো মানে এ থেকে বি তে যাব বি থেকে ডি তে যাব ডি থেকে সি তে যাব সি থেকে আবার এতে ব্যাক করে যদি আসি এই ধরনের কোন পাথকে আমরা বলবো ক্লোজ পাথ কি বলবো ক্লোজ পাথ তো হ্যামিল্টনিয়ান এরকম একটা ক্লোজ পাথের কথা চিন্তা করেছে এবং সেটার নাম দিয়েছে হ্যামিল্টনিয়ান সার্কিট ওনার নিজের নাম ছিল উইলিয়াম হ্যামিল্টন সেই নাম অনুযায়ী নামটা দিয়েছেন উনি একজন ফেমাস ম্যাথমেটিশিয়ান ছিলেন ওই কোন একটা পাথকে আমরা হ্যামিল্টনিয়ান সার্কিট বলতে পারি তখনই যদি এটা একটা ক্লোজ পাথ হয় এবং যেটা ওই গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সকে একবার করে অ্যাক্সেস করে সোজা কথা একবার করে ভিজিট করে এই ধরনের কোনো ক্লোজ পাথ অবশ্যই একটা সাইকেল হবে এবং এই ধরনের ক্লোজ পাথকেই হ্যামিল্টনিয়ান সার্কিট বলা হয় যেমন ফিগার 8.11 এর এ এবং বি
এ হচ্ছে হ্যামিল্টনিয়ান, কারণ সে যাত্রা শুরু করে যেখান থেকে আবার সেখানেই ব্যাক করে আসতে পারে এবং প্রত্যেকটা ভার্টেক্সকে টাচ করেই সে আসতে পারে। সো এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান। যেমন এখান থেকে হয়তো ফার্স্ট অফ অল ছিল এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এই, তারপরে এই, 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 অথবা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, দেন এখানে, এইখানে, এইখানে, এখানে, এভাবে করে সে ব্যাক করে আসতে পারে যদি মানে প্রত্যেকটা ভার্টেক্সকে একবার করে টাচ করবে তাহলে বা অ্যাক্সেস করবে, সেটা হচ্ছে হ্যামিল্টনিয়ান সার্কিট। সো আপনাদের যদি পরীক্ষায় গ্রাফ দিয়ে জিজ্ঞেস করা যায় যে কোনটা হ্যামিল্টনিয়ান কোনটা ইউলেরিয়ান, পারবেন না? জি। প্র্যাকটিস করেন তাহলে এত ভয় করে এত জি বলতে হবে না। না, পারবো ম্যাম, পারবো। আচ্ছা, আচ্ছা, কোন একটা গ্রাফ হ্যামিল্টনিয়ান হওয়ার আরো একটা শর্ত হচ্ছে n should be greater than or equal to 3। এখানে n হচ্ছে কত নাম্বার অফ ভার্টেক্স আপনার গ্রাফে ইউজ করেছেন সেটা। সো কোন একটা গ্রাফকে আমরা হ্যামিল্টনিয়ান বলতে পারি তখনই যদি ওটাতে কানেক্টেড যত নাম্বার অফ ভার্টেক্স আছে, যেটাকে আমরা n দিয়ে ইন্ডিকেট করছি, n এর ভ্যালু শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 3 এবং n এর ডিগ্রি শুড বি লেস দ্যান অর ইকুয়াল, n এর ভ্যালুর চেয়ে তার ডিগ্রি শুড বি লেস দ্যান অর ইকুয়াল টু হবে প্রত্যেকটা ভার্টেক্সের চেয়ে। যদি তাই হয় তাহলে এই ধরনের কোন গ্রাফকে হ্যামিল্টনিয়ান গ্রাফ বলতে পারি। নেক্সট হচ্ছে লেবেলড আর ওয়েটেড গ্রাফ। একটা গ্রাফকে আমরা লেবেল গ্রাফ বলবো তখনই যদি এর প্রত্যেকটার এজ কিংবা ভার্টেক্সের সাথে একটা করে ডাটা অ্যাসাইন করে দেওয়া হয়। এই ধরনের গ্রাফ হলে সেই গ্রাফটাকে ওয়েটেড গ্রাফ বলা হয়। যেমন দেখেন নিচের যে ফিগার 8.12, এটাতে প্রত্যেকটা গ্রাফের জন্য একটা করে নন নেগেটিভ নাম্বার, যেটাকে ডাব্লিউ দিয়ে আমরা ইন্ডিকেট করছি, সেটা অ্যাসাইন করা হয়েছে। সো এখানে দেখেন যে এটা হচ্ছে একটা ওয়েটেড গ্রাফ। এখানে প্রত্যেকটাতে কিছু পজিটিভ নাম্বার অফ ইন্টিজার ভ্যালু অ্যাড করা হয়েছে। এগুলো হচ্ছে ওই গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সের এক একটা ওয়েট, এবং সেই কারণে এই গ্রাফটাকে ওয়েটেড গ্রাফও বলা হচ্ছে। যেমন মনে করেন এখন বলা হলো এই ওয়েটেড গ্রাফের শর্টেস্ট পাথ বের করতে হবে, আমি পি থেকে কিউ ভার্টেক্সে যাব। এখন কোন পাথটা ফলো করে গেলে আমার সবচেয়ে কম ওয়েট খরচ হবে, সেটা হচ্ছে তার শর্টেস্ট পাথ। যেমন আমি এ থেকে পি থেকে এ ওয়ান থেকে এ টু থেকে এ থ্রি থেকে কিউতে চলে যেতে পারে। তাহলে টোটাল ওয়েট কত হবে? পি থেকে এ1 পর্যন্ত ওয়েট হচ্ছে 3। আমরা সাম করব ওয়েট গুলো, পাথের ওয়েট 3 প্লাস 3 প্লাস 6 প্লাস 4 মানে হয়ে যাচ্ছে 16। আবার যদি আমরা ওদিক দিয়ে না যে অন্য দিক দিয়ে যাই, পি থেকে এ1, এ1 থেকে এ4, এ4 থেকে এ2, এ2 থেকে এ5, এ5 থেকে এ3, এ3 থেকে কিউ, এটাও যাওয়া যেতে পারে। তাহলে ওয়েট কত হয়? 3 আর 2 এ 5 আর 2 এ 7, 7 আর 3 এ
7 আর 3 কত হয়? 10 আর 4 14 14 15 16 সরাসরি কিউতে চলে গেলাম এই 6 থেকে। না বলে হচ্ছে না। হ্যালো ম্যাম। জি বলেন। ম্যাম শর্টেজ পাত্রা আমাদের রিয়েল লাইফে কি কাজ ইউজ করা হয়? মনে করেন আপনি হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, ঠিক আছে? এখন যাওয়ার পথে আপনার অনেকগুলো পাথ আছে। আপনি তো চাইবেন সবসময় যে পাথ ইউজ করে সবচেয়ে কম সময়ে কোনো ঝামেলা ছাড়া আমরা যেতে পারি সেই পথটা বেছে নেবেন। তো এই সমস্ত কাজে শর্টেজ পাথটা ইউজ করা হয়। শর্টেজ পাথ আপনাদের বিভিন্ন ধরনের অ্যালগরিদমে কাজে লাগবে। মনে করেন কম্পিউটারের মেমোরিতে অনেক ডাটা আছে, ডাটাগুলো তো কোনো না কোনো ভাবে সাজানো আছে। আপনি একটা নির্দিষ্ট ডাটা খুঁজে বের করতে চান, তো এরকম শর্টেজ পাথ যদি ডাটাগুলো গ্রাফে থাকে শর্টেজ পাথ ইউজ করলে আপনি তাড়াতাড়ি ডাটাটা খুঁজে বের করতে পারবেন। থ্যাংক ইউ ম্যাম। আবুল খায়ের আপনার হেডফোন অফ করেন। সো দেখা যাচ্ছে যে এখানে আমাদের সবচেয়ে শর্টেস্ট পাথ হচ্ছে পি থেকে A1, A1 থেকে A2, A2 থেকে A5, A5 থেকে A3, A3 থেকে A6, A6 থেকে Q। এরকম করে এই পাথটা বাছলে আমাদের শর্টেস্ট পাথের ওয়েট হয়ে যাচ্ছে 14। সো এটাই আমরা শর্টেস্ট পাথ হিসেবে চুজ করব। ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। দেন নতুন গ্রাফ হচ্ছে গিয়ে কমপ্লিট গ্রাফ, রেগুলার গ্রাফ আর বাইপার্টাইট গ্রাফ। কমপ্লিট গ্রাফটা কি? জয় দাস। আপনার হচ্ছে ম্যাম আমাদের আবার 9টা থেকে ক্লাস ছিল ম্যাম, তো যদি ও আরো তো 5 মিনিট আছে, 5 মিনিট নিয়ে নি। জি ম্যাম। আচ্ছা সিআর প্রেজেন্টটা আপনার কাছে সবাই দিবে, হ্যাঁ আপনি ওটা আমাকে জি পরে ম্যাম, পাঠান। জি ম্যাম আমার কাছে 2টা প্রেজেন্ট এটা নিয়ে আছে। আচ্ছা ঠিক আছে। সো নেক্সট হচ্ছে কমপ্লিট গ্রাফ। কোন একটা গ্রাফকে আমরা কমপ্লিট বলতে পারি তখনই যদি এই গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্স আর অন্যান্য ভার্টেক্স গুলোর সাথে কানেক্টেড থাকে, তাহলে সেটাকে বলা হবে কানেক্টেড গ্রাফ। সো নেক্সট হচ্ছে কোন কমপ্লিট গ্রাফকে ভার্টেক্স গুলোকে আমরা কি এন দিয়ে রিপ্রেজেন্ট করি। যেমন ফিগার 8.13 দেখেন, এখানে আমাদের কয়েকটা গ্রাফ আছে। K1 হচ্ছে একটা আইসোলেটেড ভার্টেক্স, বাট এটাও তো একটা গ্রাফ। K2 হচ্ছে একটা লাইন সেগমেন্ট যেখানে দুইটা গ্রাফ পরস্পরের সাথে কানেক্টেড। আবার K3 একটা ট্রায়াঙ্গেল, এখানেও কিন্তু প্রত্যেকটা ভার্টেক্স প্রত্যেকের সাথে কানেক্টেড। K4 আরেকটা গ্রাফ, K5 একটা গ্রাফ, K6 আরেকটা গ্রাফ। এগুলো সবই এক একটা কমপ্লিট গ্রাফ। নেক্সট হচ্ছে রেগুলার গ্রাফ। একটা গ্রাফকে আমরা রেগুলার বলতে পারি তখনই যদি প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি যদি k সমান হয়। তার মানে এই গ্রাফটা হচ্ছে রেগুলার যদি প্রত্যেকটা ভার্টেক্সের সেম ডিগ্রি থাকে। আচ্ছা ম্যাম এ পর্যন্ত থাক। আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা না আরেকটু পড়াই দিই।
আরেক ধরনের গ্রাফ আছে যেগুলো কানেক্টেড রেগুলার বলবো আমরা। যদি তারা প্রত্যেকে কানেক্টেডও হয় এবং প্রত্যেকের সাথে কানেক্টেড থাকে তাহলে সেগুলোকে কানেক্টেড রেগুলার বলা হয়। যেমন এখানে দেখেন K4 মানে 4টা ভার্টেক্স প্রত্যেকের সাথে কানেক্টেড। K5 5টা ভার্টেক্স প্রত্যেকের সাথে কানেক্টেড। এগুলো হচ্ছে 5 রেগুলার বা 4 রেগুলার গ্রাফ এদেরকে বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে বাইপার্টাইট গ্রাফ। একটা গ্রাফকে আমরা তখনই বাইপার্টাইট বলবো যদি মনে করেন এই গ্রাফের যতগুলো ভার্টেক্স আছে সেগুলোকে আমরা দুটা সেটে ভাগ করলাম। যেমন নিচের ফিগারটা দেখেন, এখানে টোটাল ফার্স্ট ফিগারে যে গ্রাফ আছে সেখানে টোটাল 5টা ভার্টেক্স আছে। আমি 2টা ভার্টেক্সকে একটা করলাম আর 3টা ভার্টেক্সকে আরেকসাথে করলাম এবং প্রত্যেকটাকে ধরে নিলাম যে প্রত্যেকের এই 2টা ভার্টেক্স হচ্ছে বাকি 3টা ভার্টেক্সের সাথে কানেক্টেড, এই 3টা ভার্টেক্স আবার এই 2টা ভার্টেক্সের প্রত্যেকের সাথে কানেক্টেড। এই ধরনের গ্রাফগুলোকে বাইপার্টাইট গ্রাফ বলা হয়ে থাকে। ঠিক আছে, আজকে আপনাদের এই পর্যন্ত থাক। নেক্সট দিন আমরা আবার পড়বো, পড়লে গ্রাফটা শেষ হয়ে যাবে। সিআর, হ্যালো, জি ম্যাম। আপনি কিন্তু আমাকে অ্যাটেন্ডেন্স দিবেন। জি ম্যাম, ফ্রাইডে হচ্ছে আপনার সাথে যখন দেখা হবে তখন 3টা অ্যাটেন্ডেন্স একসাথে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, ইয়ে, ঠিক আছে, ভালো